কংগ্রাচুলেশন স্যার। স্যার। হ্যাঁ, থ্যাঙ্কস। কালই তো আপনার শেষ দিন চাকরি। আর বলো না, এই নরক যন্ত্রণা থেকে এবার মুক্তি পাবো। আপনি তো বেঁচে গেলেন স্যার, কিন্তু আবার তো হল্লাই বাকি আছে এখন। সে আর কি করবে, যাকে চা খাবে তো? হ্যাঁ স্যার, চলুন। চলো একটু চা খাই। আমার লাইফে অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে দুটো ঘটনা মনের মধ্যে সাংঘাতিক রেখাপাত করেছে জানো। দুটো ঘটনাই দুটো মেয়ের জীবন নিয়ে। তুমি যখন জানতে চাইলে তখন পুরোটাই পরিষ্কার করে তোমাকে বলি, সবটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমার চাকরি লাইফে এই ঘটনাটা আমার মনের মধ্যে সাংঘাতিকভাবে একটা দাগ কেটে রেখেছে। কিভাবে গল্পের সঙ্গে ধীরে ধীরে ইনভলভ হয়ে গেলাম সেটাই ভাবতে পারছি না। দুজনের ফ্যামিলির সঙ্গে আমার একটা আত্মিক যোগ তৈরি হয়ে গেল। হ্যাঁ রে, তোর পড়াশুনো ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা। হ্যাঁ, তা ফাইনাল তো এপ্রিলে? হ্যাঁ। রুটিন দিয়েছে কবে হবে? জানি না, ওই মোটামুটি পরের মাসের শেষের দিকে হবে হয়তো। ও, এই নাও চা। টেবিলে রাখো। ঠাকুর ঠাকুর করে এবার ছেলে দেখতে শুরু করো। ফাইনালটা হলেই কিন্তু মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মা, তুমি ওই স্বপ্নই দেখো, আমি কিন্তু বিয়ে করছি না। ব্যাস। না, তোমাকে বিয়ে করতেও হবে না, কারণ বয়স হয়ে গেলে না এমনিতেই আর বিয়ে হবে না। বাবা, মাকে একটু চুপ করতে বলো না। কথায় কথায় খালি বিয়ে বিয়ে নিয়ে শুরু হয়ে যায়। ওফ, মেয়েটাকে এমনিতে কেন খেপাচ্ছ বলো তো? আগে কেরিয়ার টেরিয়ার করুক, তারপরও সব হবে। তাহলে বসে থাকো পায়ের ওপর পা তুলে। কোন দিন দেখবে মেয়ে কার হাত ধরে পালিয়ে যাচ্ছে, তখন আমাদের মাথায় হাত দিয়ে বসতে হবে। বললেই হবে? হ্যাঁ, ও হচ্ছে আমার মেয়ে, ওর ওপর আমার যথেষ্ট আস্থা আছে। কিরে, তাই তো? হ্যাঁ, দেখেছো? দেখুন শুক্লাজি, আপনার বিপদের দিনে আমি অনেস্টলি আপনার ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি। এখন আপনার সুখের দিনে আপনি যদি আমাকে বিপদে ফেলতে চান তাহলে কিন্তু ভুল করবেন। আমি ঘাসে মুখ দিয়ে চলি না শুক্লাজি। সময় মতো কিস্তির টাকাটা দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। ঠিক আছে? কি হলো? আমার কিছু টাকার দরকার বাবা। বসুন। কলেজে যাচ্ছ নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দিন কাটছে? যাচ্ছি। পরীক্ষা সামনেই তো পরীক্ষা, প্রিপারেশন কিরকম? ফাইন। ফাইন? এই ফাইন কথাটা যতটা কনফিডেন্সের সঙ্গে বললে, রেজাল্ট বেরোনোর পরে সেই কনফিডেন্সটা থাকবে তো? তোমার কি মনে হয়? আমার মনে হওয়া বা না হওয়াতে কিছু আসে যায় না। দিনকাল পাল্টাচ্ছে, আগেকার মতো আর নেই। নিজেকে ঠিক মতো তৈরি করো, না হলে তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আর কিছু না, আজকে এই পর্যন্ত। 1 মিনিট। আসছি। অকালে এই পৃথিবীর মায়া কাটিয়ে তুমি চলে গেলে। একবারও ভেবে দেখলে না যে কি করে আমি মানুষ করব তোমার এই অসহায় ছেলেটাকে? আমি কিন্তু হেরে যাইনি। নিজের সবকিছু উজাড় করে দিয়ে আমি মানুষ করেছি তোমার এই ছেলেটাকে। তো আমার মনে হয় কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, হয়তো অজান্তে তোমার অভাব ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কিন্তু পালাইনি। তুমি কি জানো যে
তোমার এই ছেলে এত কিছুর পরেও দিন দিন বিপথে চলে যাচ্ছে। এই নে ও তুমি কেন ঈশানী বাড়িতে নেই? না, তোমার মেয়ে তার বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছে। বেড়াতে গেছে? ও বেড়াতে বড় একটা তো যায় না। এমন মুখ চাপা স্বভাব, কোনো কথা মুখে বলতেও চায় না। আরে বাবা, ও হচ্ছে আমার মেয়ে, বুঝলে? আর আমার মেয়ের মতো মেয়ে এই যুগে আর দুটো হবে না। হ্যাঁ শোনো, আর এত মেয়ের গুণগান গাইতে হবে না। তোমার মেয়ে উচ্ছন্নে যাচ্ছে। বোঝো কাণ্ড। এটা কিন্তু ঠিক করিস না। যতই হোক, ও কত ভয় পেয়ে গেছে বলতো। তুই চুপ কর তো। ও সবার সাথে ফ্ল্যাটিং করে বেড়াবে, আর একটু একজনকে তো অন্যরকম হওয়া উচিত। সে যতই হোক, ও কিন্তু অতটা খারাপ ছেলে নয়, তাই না? এক ফালি চাঁদ মেঘলা আকাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। এক ফালি চাঁদ মেঘলা আকাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। তুমি আছো আমার স্বপ্নের দেশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। কোথায় হারিয়ে যায় আমি জানি না, তুমি জানো কি? এই প্রথম কাউকে ভালোবেসেছি। কোথায় হারিয়ে যায় আমি জানি না, তুমি জানো কি? এই প্রথম কাউকে ভালোবেসেছি। সে কি আমায় আজও ভালোবাসে? এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। আচ্ছা, ওইরকম একটা ছেলে তোর ফ্রেন্ড হলো কি করে বলতো? হি ইজ জাস্ট ডিসগাস্টিং। তুই জানিস না, ইমন খুব ভালো। আসলে কি বলতো, অনেক ছোটবেলায় ওর মা মারা গেছে, তারপর থেকে ওর বাবাই ওকে মানুষ করেছে। ওর বাবা তো সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত, কখন সময় দেবে বল? ও ভালোবাসার খুব কাঙাল। ও কিন্তু সেটাই খোঁজে। বাবা, তুই দেখছি ইমনের প্রতি একটু বেশি উইকনেস দেখাচ্ছিস। উইকনেস তো থাকবেই, কেন বলতো? ইমন কিন্তু সত্যি খুব ভালো ছেলে। কিরে, আরে কম্পিউটারে গেম খেললেই হবে? একটু পড়াশোনাও তো করতে হবে। আরে বাবা, তুই তো তোর মাকে চিনিস। বান থেকে চুন খসলে একেবারে বাড়ি মাথায় করে তুলবে। আচ্ছা বাবা, তুমি মাকে এত ভয় পাও কেন? আরে ভয় পাই কি আর সাধে? আমার মার খাওয়ার ভয় নেই। আসলে কি জানিস, সংসারে শান্তি বজায় রাখতে না বউদের একটু ভয় পেতে হয়। বড় হলে তুইও বুঝবি। সত্যি তুমি মাকে? আরে তোর ওই বন্ধু কি যেন না, হ্যাঁ অঙ্কিতা। অঙ্কিতার বাবা কেমন আছে? ভালো নেই গো। ভদ্রলোক অনেকদিন ধরেই ভুগছেন। ঠিক আছে।
বাবা হ্যাঁ বল, ওষুধ খাবে না? এভাবে বেঁচে থেকে কি লাভ? একে কি বাচ্চা বলে? আমি জানি বাবা, আমি বুঝি তোমার কষ্ট, কিন্তু এতে তো আমাদের কিছু করার নেই বলো। তোর কিছুই করার নেই। ঈশ্বর কেন যে আমাকে এইভাবে বাঁচিয়ে রেখেছে। ছাড়ো তো ওসব কথা। একটা গুড নিউজ আছে জানো, আজকে আমি একটা নতুন টিউশন জয়েন করলাম। কোথায় আমি তোকে করব তা নয়, তুই সারাদিন খেটে খেটে মরছিস। কত স্বপ্ন দেখতাম তোর একটা বিয়ে দেব, সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। আরে তুই একটা সিনেমায় কাজ করবি বলেছিলিস না? কথা তো হয়েছে, বলছে সামনের মাস থেকে শুটিং শুরু হবে। তোর এই স্বপ্ন সার্থক হোক, তাহলেই আমার শান্তি। হ্যাঁ, আমিও তো এই স্বপ্নকেই বুকে আঁকড়ে বেঁচে আছি। আমাকে সফল হতেই হবে, হতেই হবে। এই ঋতিকা, হ্যাঁ আন্টি। তুই খেয়ে যাবি তো? না আন্টি, আমি এক্ষুনি চলে যাব। ওমা, সে কি কথা, এক্ষুনি চলে গেলে হবে কি করে? তোর কাকু এত যত্ন করে বাজার করে রান্না করলো। আন্টি আমি একদম খেতে পারবো না। কেন? খেলে অসুবিধাটা কি শুনি? দেখছো না দিন দিন কি চেহারা হচ্ছে, ডায়েটিং করছি। এসব ডায়েট ফাইট এখন ছাড়, আমার বাবা দারুণ রান্না করে, তোকে কিন্তু খেয়ে যেতে হবে ঋতিকা। না রে, বড্ড দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, রান্না রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই তোদের খেতে দিচ্ছি। আয় আয়, তুই আয় আয়। আয় বস। কোল্ড ড্রিঙ্ক খাবি? হ্যাঁ। বাবার শরীরটা একদম ভালো নেই জানিস। নে, কি জানি কি যে করব কিছুই বুঝতে পারছি না। কেন? কাকুকে নার্সিং হোমে দিয়ে দে। ডাক্তারের সাথে তো কথা বলেছি, উনি তো টাকা ছাড়া কিছুই করতে চাইছেন না। আজ বলছে এই টেস্ট করাও, কখন বলছে ওই টেস্ট করাও, কিন্তু কাজের কাজ। সত্যি এখন ডাক্তারিটা না ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তোর সিনেমার কি হলো? বললি বড় একটা ব্রেক পেয়েছিস। বলে তোছে, তবে কি বলতো, এ লাইনে যতক্ষণ না পুরোপুরি কিছু হচ্ছে বিশ্বাস করাটা খুব মুশকিল। বাহ, এই তো চাই। জানিস, প্রাকৃতিক দৃশ্যের সাথে না মানসিক সম্পর্কের একটা ডাইরেক্ট যোগাযোগ আছে। আর এই যে ছাদে এসে পড়াশোনা করিস, এতে তোর দুটো দিক উন্নত হচ্ছে। কিন্তু তোর মা যে কেন তোর এগেইনস্টে এত কমপ্লেন করে কে জানে। ছাড়ো তো মায়ের কথা। মা আসলে নিজের জীবনে যা পায়নি তা আমাকে পেতে দেখে জেলাস হচ্ছে। না রে, একদম এইভাবে বলিস না। দেখ, আমাদের সময় আর আজ এই দুটোর মধ্যে না বিস্তর ফারাক হয়ে গেছে। আর তোর মা এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেনি। তাই বলে আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য থাকবে না? আচ্ছা, এইভাবে ভাবছিস কেন? আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস কর না। না না, থাক। দেখ, মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে না, সেটাকে বুকে পুষে না রেখে বলে দে, মনটা হালকা হয়ে যাবে। না মানে আমি যদি হঠাৎ তোমাদের আমাদের কি আমাদের? না, থাক ওসব কথা, চলো এখন যাও যাক। ঠিক আছে, তোর যখন বলার ইচ্ছে নেই, চল, আমি আর তোকে জোর করব না। চল। জানিস পম, একটা কথা তোকে এখন বলি। ঈশানীর চোখের দিকে তাকালে না, কেন জানি না মনে হয় অনেক কিছু লোকানো আছে। একদিন তুই দেখিস ও তোর বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে। খুব দেখতে ইচ্ছে করছে ওকে। তুই বাড়ি চিনিস? না, ও কালকে
কলেজে জেনে নেবো। শিওর? শিওর শিওর। এই নে। ওয়াও, কি ড্যাশিং, কি হ্যান্ডসাম রে। সত্যি তোর বয়ফ্রেন্ড নাকি গুল দিচ্ছিস ইমনের জন্য? আচ্ছা আমাদেরকে বললে কি হতো বলতো? প্লিজ তুই রাগ করিস না। তোকে বলবো না তো কাকে বলবো বল? আফটার অল উই আর ফ্রেন্ডস। আচ্ছা একটা ব্যাপার, কিন্তু ইমনকে কিন্তু বুঝিয়ে বলতে হবে। সেটা ঠিক, কিন্তু ইমন জানতে পারলে খুব কষ্ট পাবে। তুই ছাড় তোর কথা। ছেলেটার নাম কি জানিস? রাহুল আদিত্য। তোকে বলেছিলাম না চ্যাট করতে করতে আলাপ। সেদিন ফটোও পাঠিয়েছিল জানিস, আর মাঝে মধ্যে ফোনেও কথা হয়। মানে এখনো পর্যন্ত কোনো দেখা করিসনি? না, শুধু ফোনে আর চ্যাটেই এত দূর? তাতে কি? যাব বাবা। অনেকদিন তো হলো, এবারে দেখা ফেকা কর। আমি তো চাইছি, কিন্তু ও কাজে আটকে পড়েছে। আগামী 2 মাস পর্যন্ত ও দেখা করতে পারবে না। আসলে কি বলতো, টুরিস্টের খুব চাপ। তাহলে কি করবি? সেটাই তো ভাবছি। একটা কথা বলবো? তুই কিছু মনে করবি না তো অঙ্কিতা? কি? আমরা ওখান থেকে ঘুরে আসি, তাহলে আমাদের ঘোরাও হবে আর আমার ওর সাথে দেখাও হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামনে আমাদের এক্সাম, এখনই ওখানে যাবি? সে আমি ম্যানেজ করে নেব, ওসব নিয়ে তুই টেনশন করিস না। কি বলবি? বলবো এক্সকারশন আছে। এক্সকারশন? তুই কি পাগল হলি নাকি? আমাদের সাবজেক্ট আবার কিসের এক্সকারশন? আরে বাবা তুই বলই না, তারপর দেখা যাবে। না বাবা, আমি যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি বরং ঋতিকাকে নাও, আমি পারছি না। শোনো মেয়ের কথা, এখন নাকি পড়াশোনা বাদ দিয়ে সে যাবে বেড়াতে। বলি তোর ফেল করার ইচ্ছে হলো নাকি? কেন ফেল করতে যাব কেন? আমি বললাম তো কলেজের এক্সকারশন আছে। বাবা তুমি একটু মাকে বোঝাও না। বাবাকে কিচ্ছু বোঝাতে হবে না, কিচ্ছু বোঝাতে হবে না বাবাকে। আমি সব বুঝি, ওসব এক্সকারশন কিচ্ছু করতে হবে না, বুঝলে? উফ, আরে বাবা খালি খালি চড়ছো কেন? হ্যাঁ, এক্সকারশন হচ্ছে এখন লেখাপড়ার একটা অঙ্গ। আর এটাতে তো প্র্যাকটিক্যালি মার্কসও যোগ হবে। শোন, কে কে যাচ্ছে তোদের সঙ্গে? কে কে যাচ্ছে শুনি? কেন, ডিপার্টমেন্টের সবাই। ঈশিতা, ঋতিকা, অঙ্কিতাও তো যাচ্ছে। তুমি পারলে ওদের জিজ্ঞেস করে নিতে পারো। জিজ্ঞেস তো করবোই। নাম্বার দে, নাম্বার জিজ্ঞেস করছি। নাম্বার দে, নাম্বারটা দে। ব্যাপারটা হচ্ছে শোনো, ফোন করে জিজ্ঞেস করার কি দরকার আছে? আমার মেয়ে যখন বলছে তখন এটাই ফাইনাল। দেখ, তোকে আমার কটা কথা বলার ছিল। দেখ ঈশানী, আমি হয়তো তোকে একটু বেশি বকাবকি করি, কিন্তু তার জন্য তুই আমাকে নিজের শত্রু মনে করিস না। আসলে কোনো বাবা মাই তার একমাত্র মেয়ের খারাপ কিছু হোক চায় না। আচ্ছা শোন, বাইরে গিয়ে কিন্তু সব সময় মোবাইলটা অন রাখবি, যে কোনো দরকারে যেন আমরা তোকে কন্ট্যাক্ট করতে পারি, কেমন? ঠিক আছে মা। আরে তোমরা এসে গেছো? আসতে কোনো অসুবিধা হয়নি? না না না, কোনো অসুবিধা হয়নি। অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছিল ঈশানীর, কলকাতায় তোমাকে না দেখে। আমি রুথ, মানে ঋতিকা। ও হ্যালো। আমি ওর সব থেকে ভালো বান্ধবী, তাই ওর সুখের দিনে আমিও হাজির। তোমাদের জন্য একটু রুমের ব্যবস্থা করে দিয়েছি, ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় কথা বলবো। যাও।
সুইচ অফ? মেয়েটা ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। আচ্ছা, ওর বাবাকে একটা ফোন করি। হ্যালো, বলো। শুনছো? আচ্ছা, মেয়েটার কি কাণ্ডজ্ঞান বলো দেখি। সেই একদিন ফোন করলে তারপর আর ফোন করার সময়ই পাচ্ছে না। আরে বাবা, ওকে নিয়ে কেন এত চিন্তা করছো? এই প্রথমবার তো জেল থেকে বেরিয়েছে। কি জেল? ও, তুমি এই বাড়িটাকে জেলখানা মনে করছো বুঝি? বাবা, তোমার বাবা তো জেলার ছিলেন না। হ্যাঁ, শ্বশুর মশাই তো নয়, যেন বীরাপ্পানের ভাই। এই শোনো, আমার বাবাকে নিয়ে একদম ইয়ার্কি মারবে না বলে দিচ্ছি। তোমার চিন্তা না হতে পারে, কিন্তু আমি তো মা, আমার কিন্তু চিন্তা হয় মেয়েটার জন্য। আরে কোনো চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। ও হ্যাঁ, শোনো শোনো শোনো, আজকে না আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। যেমন বাবা তার তেমন মেয়ে। কি যে করি এদের নিয়ে আমি। উফ, মঞ্চে ছুটে যায় তারে পাশে তেপান্তরে, ভোরবেলার শিশির ফোঁটা ঘাসের পরে। মঞ্চে ছুটে যায় তারে পাশে তেপান্তরে, ভোরবেলার শিশির ফোঁটা ঘাসের পরে। না হয়ে পলাশ ঝাসে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। এক ফালি চাঁদ মেঘলা আকাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। এক ফালি চাঁদ মেঘলা আকাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। তুমি আছো আমার স্বপ্নের দেশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে, এক ফোঁটা বৃষ্টি মেঘের আশেপাশে। এভাবে তোমার আশাটা ঠিক হয়নি ঈশানী। তোমার বাবা মা যদি সত্যিটা জানতে পারে, খুব কষ্ট পাবে। আর আমি যে কষ্টটা পাচ্ছিলাম সেটা তোমার নজরে এলো না? এতদিন তো ওয়েট করলে, আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর আমার জন্য টেনশন নিতে হবে না। কাল সকাল হলেই আমি চলে যাব। রাগ করছো কেন? আমি তো সেভাবে কিছু বলিনি। এ আমার লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা না একদম পছন্দ। তোমার বাবা মার মত নিয়েই আমি তোমায় বিয়ে করব। কিন্তু এসেই যখন পড়েছি, এসব কথার আর কোনো মানে হয় না। বরঞ্চ যে কদিন আছি সে কদিন একসঙ্গে কাটাবো, দুজনে দুজনকে চিনবো, জানবো। ঠিক আছে মশাই? অ্যাজ ইউর উইশ ম্যাম। হ্যালো, কে বলছেন? আগে আমি শ্যামল মুখার্জি বলছি। আপনার ছাত্রী আছে না, ঈশানী মুখার্জি, তার বাবা। ও আচ্ছা আচ্ছা, ঈশানী কি খুব অসুস্থ? কয়েকদিন কলেজে আসছে না যে? না না, ও অসুস্থ কেন হবে? ও তো কলেজের এক্সকারশনে বাইরে গেছে। আপনি কিছু জানেন না? আপনার কি মাথা খারাপ? এখন তো কলেজে কোনো এক্সকারশন হচ্ছে না। সে কি, আমার মাথায় তো কিছু ঢুকছে না। তাহলে ও গেছে কোথায়? দেখুন, হয়তো বন্ধুদের সাথে ঘুরতে গেছে কিনা।
ঠিক করছিস তো? আর একবার ভেবে দেখ। ঠিক ভুল জানি না, আমি শুধু জানি আই ক্যান্ট লিভ উইদাউট রাহুল। আসতে পারি? হুম। আসতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ বলুন। আমার কিছু ইনফরমেশন চাই। আপনি যা জানেন ঠিক ঠিক বলবেন। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনার মেয়ে ঈশানীর স্বভাব চরিত্র, ব্যবহার কেমন ছিল? আমার মেয়ের ব্যবহারে কোনো খারাপ কিছু আমরা কখনো দেখিনি। হঠাৎ এমন কি ঘটলো যাতে ওকে বাড়ি ছেড়ে পালাতে হলো? অফিসার, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আপনার মেয়ে সারাদিন বাড়িতে কি করত? দেখুন, সেটা তো আমি আপনাকে ঠিক বলতে পারবো না। আমি সারাদিনই বাড়ির বাইরে থাকি। আমার স্ত্রী হয়তো বলতে পারতেন। তিনি তো অসুস্থ। তিনি কি আপনাকে এখন? এই মুহূর্তে আমি আপনার স্ত্রীকে কোনো রকম ডিস্টার্ব করতে চাই না। আচ্ছা, আপনার মেয়ের বন্ধু বান্ধব কারা? আসলে আমার মেয়ে এমনিতে ভীষণ মুখচোরা। ওর তেমন বন্ধু বান্ধব বিশেষ কেউ নেই। যারাও আসে তারাও ওর কলেজেরই। না মানে কলেজের বাইরে আদার্স কোথাও? আচ্ছা, আপনি কি জানেন আপনার মেয়ে কারোর সঙ্গে প্রেম করতো কি না? আমি এরকম কিছু কখনো শুনিনি। নো অফিসার, ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। আপনি এত দৃঢ়তার সঙ্গে বলছেন কিভাবে? হয়তো কাউকে ভালোবাসতো, আপনারা অ্যাকসেপ্ট করেননি, তাই হয়তো তাকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। দেখুন অফিসার, এটা হতেই পারে না। কেন হতে পারে না? আজকাল তো হমেশাই সব ঘটছে। যাই হোক, আপনার কাছে এর বেশি আর কোনো ইনফরমেশন আছে? নেই। অফিসার, আমরা আমাদের মেয়েকে ফিরে পাবো তো? ইনভেস্টিগেশন অফিসার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আপনার মনের অবস্থা বুঝছি, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে কোনো রকম অ্যাসুরেন্স দিতে পারবো না। ওকে, চলুন। শোনো, বলছি আর কটা দিন থেকে গেলে হতো না? আগের সপ্তাহে একসাথে ফিরতাম। হ্যাঁ, কিন্তু আসলে অনেক দিন আসা হয়ে গেছে তো। আর সত্যি এত আনন্দ আমি জীবনে কোনোদিনও পাইনি। আমি কিন্তু তোমার বান্ধবী, আশা করি ফোন করবে। একদম। আর আমার সব থেকে ভালো বান্ধবীটাকে তোমার হাতে দিয়ে গেলাম। ওর খেয়াল রেখো, ও সত্যিই তোমায় খুব ভালোবাসে। আমি কলকাতায় ওয়েট করবো, আমাকে ফোন করিস। হ্যাঁ, বাই। চলো, টাটা। তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। কোথায় ছি? ঈশানী তোমার কলেজ লাইফের বন্ধু, তাই তো? হ্যাঁ। ওর সঙ্গে তোমার রিলেশন কেমন? ভালো, ও আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে তো তুমি ওর সম্বন্ধে অনেক কিছুই জানো, তাই না? মানে ঈশানী মেয়ে হিসেবে কেমন, ও কাদের সঙ্গে মেলামেশা করতো, ওর বয়ফ্রেন্ড কে, এসব। ঈশানী খুব ভালো মেয়ে, আমি ওর সম্বন্ধে খারাপ কিছু দেখিও নি, শুনিও নি। ঈশানীর কারোর সঙ্গে রিলেশন ছিল, বয়ফ্রেন্ড বা অন্য কেউ? এমনিতে ঈশানীর খুব একটা বন্ধুবান্ধব ছিল না, তবে রিসেন্টলি ইন্টারনেটের মাধ্যমে একটা ছেলের সাথে ওর আলাপ হয়, নাম রাহুল আদিত্য। শেষ দিন ওর সঙ্গে কথা হয়েছিল, রাহুলের কাছে যাওয়ার ব্যাপার নিয়ে কিন্তু কথা হয়েছিল স্যার। কতদিন আগে? খুব বেশি দিন নয়। কি কথা হয়েছিল ওর সঙ্গে? ও আসলে আমাকে বলছিল ওর সঙ্গে যাওয়ার জন্য রাহুলের কাছে। কোথায় যেতে বললো? পুরুলিয়া। তুমি কি বললে? আমি বললাম আমি যেতে পারবো না। তোমার কি মনে হয় ঈশানী এখন রাহুলের সঙ্গে পুরুলিয়াতেই আছে নাকি অন্য কোথাও? আমি জানি না, আমি বলতে পারবো না স্যার।
ঠিক আছে, আমি তাহলে এখন আসি। স্যার, ঈশানীকে কি আর কখনো পাওয়া যাবে না? তা কি করে বলি বলো তো, আমাদের তরফে সমস্ত রকম ব্যবস্থাই তো আমরা নিয়েছি, নিশ্চয়ই পাওয়া যাবে। মেয়েটা ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হওয়া একটা ছেলের সঙ্গে সাংঘাতিকভাবে জড়িয়ে পড়ল। ওর বাবা মা যখন প্রায় একবারে হাল ছেড়ে দিয়েছে, সে সময় আমি এই কেসটা হাতে পেলাম। আস্তে 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 আমি যখন ইনভেস্টিগেশন শুরু করলাম, বিভিন্ন সূত্র ধরে 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 জানতে পারলাম যে ছেলেটা একটা ইন্টারন্যাশনাল নারী পাচারকারী। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তোমার বন্ধু ঈশানী তো দীর্ঘদিন ধরে নিখোঁজ। এই সম্পর্কে তুমি কিছু জানো? হ্যাঁ জানি। কি জানো? আমি এটাই জানি যে ঈশানী পুরুলিয়া গেছে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। কিন্তু আমাদের কাছে তো অন্য খবর আছে। পুলিশ রিপোর্ট বলছে ওর বয়ফ্রেন্ড একজন ইন্টারন্যাশনাল নারী পাচারকারী। এই ব্যাপারে তুমি কিছু জানো? কি বলছেন কি? না, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। কোনোদিন কোনো রকম সন্দেহ হয়েছে বা কিছু মনে হয়েছে? কোনো হিন্টস দিতে পারবে? না সরি, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আমরা ঈশানীর খোঁজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত তার আত্মীয় স্বজন পরিচিত মহল থেকে কোনো সঠিক ইনফরমেশন পাইনি। এইমাত্র আমরা কথা বললাম ঈশানীর একজন ক্লোজ বান্ধবীর সাথে, কিন্তু উনিও কিছু ইনফরমেশন দিতে পারলেন না। আপনার মেয়ে এক নারী পাচারকারী সংস্থার ট্র্যাপে পড়েছে। ট্র্যাপ? হ্যাঁ, ট্র্যাপ। ছেলেটার নাম ফারুক রহমান শেখ, ইন্টারন্যাশনাল নারী পাচার সংস্থার মেম্বার। আমি পুরুলিয়া পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছি, ওরা যা হোক ব্যবস্থা নিচ্ছে। এবার আমাদেরও যেতে হবে। অফিসার, অফিসার যে করেই হোক আপনারা আমার মেয়েকে। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমরা সব রকমের অ্যাকশন নিচ্ছি আপনার মেয়েকে রেস্কিউ করার জন্য। কিরে, কি ভাবছিস? কিছু না। কিছু না তো হতেই পারে না। এই পৃথিবীতে কে আগে এসছে, তুই না আমি? তোর মুখ দেখে আমি বলে দিতে পারি এই মুহূর্তে তুই কি ভাবছিস। বলি, শুনলে কিন্তু চমকে যাবি। তুই ঈশানীর কথা ভাবছিস। চমকে গেলি তো? শোন, একটা মানুষ জীবনে যা যা চায় না তা কিন্তু পায় না। আর এই না পাওয়াটা যদি তাকে কুরে কুরে খায়, তাহলে সে জীবনে এক চুলও এগোতে পারে না। আরে বি স্টেডি ইয়ার। এরকম একটা ছোট ঘটনায় নিজেকে হারিয়ে ফেলবি? হ্যাঁ, আমি একটা গল্প বলবো, শুনবি? বলো। তোর মা যখন চলে গেলেন তখন তুই খুব ছোট, তোকে দেখার কেউ ছিল না। ব্যবসায় আমার তখন খুব চাপ। আমি সারাদিনের জন্য আয়া রেখেছিলাম, কিন্তু সে আমার ফ্যামিলির লোকজন তাই আমাকে ইনসিস্ট করছিল আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এই লড়াই আমি হারব না। আমি মা আর বাবা দুজনের দায়িত্ব একা পালন করেছি। ইমন, আমি কিন্তু হেরে যাইনি। আর আমার ছেলে হয়ে তুই হেরে যাবি? আহারে, কি কষ্ট হচ্ছে মেয়েটার। একটা ফুলের মতো সুন্দর মেয়ে, কি অবস্থা হয়ে গেছে। শোন, কাল ভোর হতে এখান থেকে চলে যাবি। এখন অন্যের হেফাজতে, এখন অন্য কারুর বেড পার্টনার। ভালোবাসা না? ভালোবাসা? দেখ দেখ, ভালো করে দেখ, চিনতে পারছিস? আমি তোর প্রেমিক রাহুল। রাহুল, আমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিস না? সব কপুরের মতো উবে গেছে। এখন থেকে অন্য স্বপ্ন দেখবি। কষ্ট হচ্ছে না?
খুব কষ্ট হচ্ছে না? আমার আসল নাম কি জানিস? জানিস? ফারুক রহমান শেখ। হ্যালো, আমি কলকাতা টিভি থেকে সুস্মিতা কথা বলছি। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আপনার মেয়ে ঈশানী একটা নারী পাচারকারী চক্রের ট্র্যাপে পড়েছে। এই বিষয়ে আমাদের চ্যানেলে এই ব্যাপারে আমি আপনাদের একটা কথাও বলতে পারবো না। আমার মনের অবস্থা একদম ভালো নেই। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন, আপনারা যদি এমন করেন তাহলে কি করে হবে? আমরা চাই যে ঘটনা আপনার মেয়ের জীবনে ঘটেছে তার কোনো মেয়ের জীবনে না ঘটুক। আচ্ছা আচ্ছা, আমরা বললাম তো যে এই ব্যাপারে আমরা একটা কথাও বলতে পারবো না। আচ্ছা বলুন তো, এক কথা আমি কতবার বলবো? পুলিশকে বলবো, কাগজকে বলবো, চ্যানেলকে বলবো? আমার স্ত্রী অসুস্থ, মেয়ে নিখোঁজ। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মানবিকতা বলে কি আপনাদের কিচ্ছু নেই? স্যার, আমি আপনার মেন্টাল কন্ডিশন ফিল করতে পারছি, বাট প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি কি চান না যে যা আপনার মেয়ের জীবনে ঘটেছে তা আর অন্য কারোর জীবনে না ঘটুক? আমাদের তো এই সমাজ থেকে অশুভ শক্তিটা উৎখাত করতে হবে, তাই না স্যার? একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন কি কি জানতে চান? কাঠখড় পুড়িয়ে মেয়েটাকে উদ্ধার করলাম, করে ওর বাবা মার হাতে তুলে দিলাম। সমস্তটা ভালো ভালো মিটে গেল। আমার লাইফের প্রথম প্রমোশন এই কেসটার পর। এই শোন, আর পেছন ফিরে তাকাস না, সামনের দিকে তাকা। তুই তো ঈশানীকে ভালোবাসিস, তাই না? তাহলে চিন্তা কি? আরে ও তোর ভুল বুঝতে পেরেছে। যা, এখন ওর তোকে দরকার, যা ওর পাশে গিয়ে দাঁড়া, আমি তোর পাশে আছি। যা। এসব কি বলছো তুমি? আরে যা বলছি আমি ঠিক বলছি। বিপদের দিনে বন্ধুকে চেনা যায়, আর তুই যদি ওর সত্যিকারের বন্ধু হোস তাহলে যা, যা ওর পাশে গিয়ে দৌড়ে ওর পাশে গিয়ে দাঁড়া। যা। কিন্তু বাবা, বাবা ভাবা কিছু নয়, যা তাড়াতাড়ি যা, যা যা। ঈশানী, আমি তোকে, ঈশানী বিশ্বাস কর, আমি কিন্তু তোকে সত্যিই ভালোবাসি। এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে অ্যাকসেপ্ট করবি? অ্যাকসেপ্ট করবে মানে 100% অ্যাকসেপ্ট করবে। আরে মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আর সেই শিক্ষাই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায়। হাত ধরে দেখি।
বসে রইল তোদের জন্য। দ্বিতীয় ঘটনাটাতেও আমি কিভাবে ঢুকে পড়লাম কে জানে। মেয়েটা কলেজে পড়তো, ইনোসেন্ট, সিনেমায় অভিনয় করতে চায়, তবে বাস্তব জীবন সম্পর্কে তেমন ধ্যান ধারণা ছিল না। দেখ অঙ্কিতা, পালদা যা বলছে তুই মেনে নে, দেখবি তোর জীবনের একটা হিললেও হয়ে যাবে। আর কি এত ভাবছিস তুই? ওনাকে একটুখানি সন্তুষ্ট করতে পারলে তোর ক্ষতিই বা কি হবে? আর ওনার তো টাকার কোনো অভাব নেই, তুই যখন যা চাইবি তাই পাবি। মানিয়ে নেবার চেষ্টা কর অঙ্কিতা, অ্যাডজাস্ট কর না। আর ভাবছিস কেন এত এভাবে? এটা তো ঠিক নয়, আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবো না। তাহলে তুই টাকা দে, ইনভেস্ট কর। সেই ক্ষমতা কি তোর আছে? পারবি কি তুই 5 লাখ টাকা দিতে? 5 লাখ? অভিনয় করার জন্য 5 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, তা না হলে তুই তো চান্সই পাবি না। চান্স পাবো না? চান্স পাবো না? কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নেই। যে টাকাটা আছে ভাইয়ের ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার জন্য রেখে দিয়েছি, ও টাকায় তো হাত দেওয়া যাবে না। স্যার, আপনি যেভাবে সাজেস্ট করবেন প্রজেক্টটা সেভাবেই চালু হবে। সমস্ত প্রজেক্টটা শ্যাম স্টিলের মেটেরিয়াল দিয়েই তৈরি হবে। শ্যাম স্টিল হলো শক্তি ও নমনীয়তার সঠিক ব্যালেন্স। হ্যাঁ, কিন্তু স্যার আমাদের মেটেরিয়ালসের কষ্টটাও তো দেখতে হবে। হ্যাঁ, তা হবে, 100 বার হবে, কিন্তু কস্টটা সবসময় বড় কথা নয়। শ্যাম স্টিলের মেটেরিয়াল খুব হাই কোয়ালিটি। সে তো অবশ্যই স্যার, আপনার মতো সফল ব্যবসায়ীর উপদেশ আমার নিশ্চয়ই কাজে লাগবে। ডিমনিটাইজেশনের পরে এই যে সব নোট বাতিল হলো, কনস্ট্রাকশন বিজনেসের অবস্থা খুব খারাপ। 500, 1000-এর নোট বাতিল হয়ে গিয়েছে, এখন লোকের খরচ করার অবস্থা নেই। সে আর বলতে স্যার, সে তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। প্রজেক্টটা হাই ফাই করে তৈরি করো, কোনো প্রবলেম হবে না। মানুষ এখনো ভালো জিনিসের কদর করতে পারে। এগুলো স্যার এখানেই রইলো, একটু চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, দেখে যাও, আমি দেখে তোমায় কল করব। ঠিক আছে, আসি স্যার। আসবো স্যার? স্যার আপনার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা ছিল আমার। এসো। প্রাণটা জুড়ালো, কি জল যেন 4H অ্যাকোয়া। হ্যাঁ রে, বয়স তো বেড়ে যাচ্ছে, আর কতদিন অপেক্ষা করবি? আমি তো বলেই দিয়েছি দাদা, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তা বললে চলবে কেন? প্রবীর আর কতদিন অপেক্ষা করবে? দাদা, প্রবীর তো ভালো করেই জানে আমার প্রফেশনের কি চাপ। তারপরেও যদি এত জোড়াজুড়ি করে, তাহলে বোধহয় আমার পক্ষে রিলেশনশিপটা মেনটেন করা সম্ভব হবে। কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা, এখন আমার বয়স অনেক বেড়ে গেছে, কচি বয়সের সেন্টিমেন্ট আর নেই। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, এসব কথার মানে কি? মানে একটাই দাদা, আমি এখন বিয়ের পিড়িতে বসতে পারবো না। তাহলে প্রবীর এখন কি করবে? তা আমি কি করে জানবো? এতদিন তো আমি অনেক অপেক্ষা করেছি দাদা, তখন তো ওর পড়াশোনা, চাকরি, প্রমোশন, বাড়ির প্রবলেম এইসব দেখিয়ে ডিলে করেছি। এত ভেঙে পড়লে কি চলবে? জীবনটা কিন্তু অনেক কঠিন। তুই দেখছিস না আমি কিভাবে সংসারটা চালাচ্ছি। আচ্ছা, তোকে তো একটু বুঝতে হবে ভাই। কি বুঝবো, আর কেনই বা বুঝবো বল? আমার চাহিদাটা কি খুব একটা আকাশ ছোঁয়া? তা তো নয়, খুবই সামান্য। তোকে তো বাস্তবটা বুঝতে হবে। বুঝেছি, আসলে তোরা একটা স্বার্থপর। কি কি বলতে চাইছিসটা কি তুই ভাই? আমি কিছু বলতে চাই না, আমি কিছু করতে চাই, ব্যাস। আরে শোন ভাই, আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। ভয় দেখাচ্ছ? শোনো বেবি,
ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমি কি করতে পারি জানো তো? এই মোবাইলে তোমার সব ছবি লোড করা আছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? সবে তো কলি সন্ধে, ভোরতে এখন অনেক বাকি। আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমার সঙ্গে এরকম করছো? অপরাধ? অপরাধ তো তুমি কিছুই করো। তুমি পাকে চক্রে আমার জালে জড়িয়ে গেছো। শোনো, আজ রাতে হোটেল ইনে সাহার সঙ্গে দেখা করো। আমি পারবো না, এইভাবে দিনের পর দিন আমি পারবো না। সাহা ফিল্মের জন্য বড় টাকা ইনভেস্টমেন্ট করবে। তোমার টাকার প্রয়োজন নেই? আছে তো। তাছাড়া তোমার তো কোনো ইনভেস্টমেন্ট নেই শরীর ছাড়া। আর আমাকে কত কি করতে হচ্ছে বলো তো। শোনো লক্ষ্মী মেয়ে, আজ রাতে সাহার সাথে হোটেল ইনে দেখা করো। আলি, গাছগুলো ভালো করে জল দে বাবা, এগুলো তো সব শুকিয়ে মরে যাচ্ছে। ও, তোমরা এসে গেছো? এসো ভেতরে এসো। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটা সমীক্ষা করছি, যাতে করে সাধারণ মানুষকে সচেতন করা যায়। এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে স্কুল কলেজের ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে, আমাদের সমীক্ষা সেই বিষয়ই। হ্যাঁ, কি জানতে চান বলুন। আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, দীর্ঘদিন ধরে নানা ব্যবসায় সফলতা পেয়ে এসেছেন। সবার প্রথমেই জানতে চাইব আপনার এই পথ চলা কিভাবে শুরু হলো। সে তো এক দীর্ঘ ইতিহাস, সবটা বলতে গেলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। শুধু এইটুকু বলতে পারি যে অনেক রক্ত ঘাম ঝরিয়ে এই জায়গায় আমি এসেছি। যাকে আপনি বোধহয় অন্য কোনো কথা জানতে চাইছেন। আপনাদের যুগ আর আজকের দিনের মধ্যে বিস্তর ফারাক হচ্ছে যুগের পরিবর্তন। আপনারা যেখানে পোস্ট অফিস, টাইপরাইটার, টেলিফোন ইউজ করে এসেছেন, আর আমরা সেখানে কম্পিউটার, ইন্টারনেট আঁকড়ে ধরেছি। এটাকে আপনি কিভাবে নেবেন? আই মিন অগ্রগতি নাকি? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে বিবর্তিত হতে হবে, তা না হলে তো মানুষ পিছিয়ে পড়বে। আমাদের সময় এক ছিল, কিন্তু এখন তো যুগ পাল্টেছে। হ্যাঁ, এখানেই আমার প্রশ্ন। সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন মানুষ অনেকটা এগিয়ে গেছে, আবার তেমন কিছু কিছু ছেলেমেয়েরা এর প্রভাবে অন্ধকার জগতে পা বাড়াচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, টিভিতে কি প্রিন্ট মিডিয়ায় সর্বত্রই তো আজকাল আমিও এইসব দেখছি। আমার মনে হয় সমস্যাটা অন্য জায়গায়। এটা একটা অবক্ষয় চলছে, এবং সেই অবক্ষয়ের লক্ষ্যটাই হলো যে মানুষ মানুষকে ভালোবাসতে পারছে না, মানুষ মানুষকে শ্রদ্ধা করতে পারছে না, এবং এই ভালোবাসাহীন, শ্রদ্ধাহীন জীবনে আজকালকার ছেলে মেয়েদের বিপথে ঠেলে দিচ্ছে। তাহলে কি আমরা আরো গভীর অন্ধকারে তলিয়ে যাব? না, কখনোই না, সে হতে পারে না। দেখো, আগেকার কালের মানুষের জীবনে এত সমস্যা ছিল না, এত জটিলতা ছিল না, জীবন অনেক সহজ ছিল। কিন্তু বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে তো জটিলতা বাড়বেই। প্রযুক্তির অগ্রগতিতেও জটিলতা বাড়বে। সেই জন্যে হয়তো আজকের জীবনটা অত সহজ নেই, সরল নেই। এত রকমের আদর্শের সংঘাত, জীবনের সংগ্রামের এত রকম চেহারা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আমি আশাবাদী, আমি এখনো স্বপ্ন দেখি, আমি এখনো মনে করি যে পৃথিবী সুন্দর, এখনো স্বপ্ন দেখি যে মানুষ সুন্দরই থাকবে। মানুষের উপর আমি বিশ্বাস হারাতে পারি না। তাহলে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, আজকালকার ছেলেদের সঠিক শিক্ষা দেওয়া দরকার। বাবা মা পরিবারের কাছ থেকে যদি সঠিক শিক্ষা পায়, তাহলেই তারা ঠিক পথে যাবে, তা না হলে কিন্তু বিপদ। তার মানে আপনি বলতে চাইছেন
পরিবার থেকেই চরিত্র গঠন করতে হবে? অবশ্যই। সমাজ জীবনে এমন কাউকেই তো আজকালকার ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে না যাকে আদর্শ মানুষ বলা যায়, যাকে দেখে তারা উজ্জীবিত বোধ করতে পারে, যাকে দেখে মনে হতে পারে যে এই পথটাকে আমরা অনুসরণ করতে পারবো। সেক্ষেত্রে বাবা মা পরিবারের মধ্যে থেকে এই অনুসরণযোগ্য পথ তাকে দেখাতে হবে, তাকে দেখে সে নিজের চরিত্র গঠন করবে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমি কলকাতা টিভি থেকে সুস্মিতা। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা একটু টালমাটাল। বাইরে থেকে আসা অশুভ শক্তি চাইছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অসম্প্রীতি তৈরি করতে। এই ব্যাপারে তারা সাধারণ মানুষকে কনফিউজড করারও চেষ্টা করছেন। রাজ্য সরকার এই অবস্থা রুখতে মরিয়া তৎপর। অনারেবল দিদির সহযোগিতায় রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে। আমি তোকে সত্যি বলছি, পালদা লোকটা না খুব একটা সুবিধের নয়। কিন্তু তুই যে বলেছিলি পালদা খুব ভালো লোক। বলেছিলাম নিরুপায় হয়ে। জানিস, ও না আমাকে ব্ল্যাকমেল করে। মানে? ও আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেছে আমাকে নাকি সিনেমার হিরোইন করবে। করেনি হিরোইন? না না, ও আমার খুব বাজে রকমের ছবি তুলেছে আর আমাকে বলেছে আমি যদি এর কথা শুনে না চলি তাহলে আমার সমস্ত ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। তুই একটা কাজ কর, পুলিশের কাছে যা, ওর নামে একটা এফআইআর করা খুব দরকার। না না, ওর বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। ওর টাকায় আমার সংসার চলে। তাহলে তুই এখন কি করবি? জানি না রে, এগোলেও বিপদ, পিছলেও বিপদ। আমার অবস্থাটা ঠিক কেমন বলতো, শাখের করাতের মতো। কিন্তু আমি এখন কার সঙ্গে কন্ট্যাক্ট করব কিছু বুঝতে পারছি না আমি। তুই দাঁড়া, ছবির যিনি প্রডিউসার উনি খুব ভালো মানুষ। আচ্ছা, আমি তোকে ওনার নাম্বারটা দেব, তুই ওনার সাথে কথা বলে নিস। পাল্লোকটা ভালো না স্যার। কেন, কি করলো? টাকার কোনো হিসেবে দিতে চাইছে না। তুমি চাও? স্যার টাকার হিসেব চাইলেই শুধু বলছে আজ দেবো কাল দিচ্ছি। গতকাল একটা হিসেব পাঠিয়েছে, সেটা পুরোটাই গন্ডগোল। সে কি? হ্যাঁ স্যার, আপনি কিছু একটা করুন। ও বাজেট কত দিয়েছিল ছবিটার জন্য? স্যার 1 কোটি মেকিং এবং রিলিজ সব মিলিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। এখন অবধি কত নিয়েছো? এই ধরুন 80-র মতো। ওরে বাবা, ও তো বলেছিল শুটিং এবং রিলিজ সব নিয়ে 1 কোটি। তো এখনই তো 80 নিয়ে ফেলেছে, ওর তো শুটিংই শেষ হয়নি। সেটাই তো বলছি স্যার, এভাবে তো চলতে পারে না। আপনি কিছু একটা করুন। সব এক গোয়ালের গরু, খেতে পেলে শুতে চায়। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, থানা থেকে অফিসার ইনচার্জ ইউসুফ কাল ফোন করেছিলেন, বললেন ভীষণ জরুরি দরকার আছে আপনার সঙ্গে। বিকেলে আসতে বলো। আজকে আপনি অফিস যাবেন স্যার? না, আজকে বাড়িতেই থাকবো। মনটা ভালো নেই। কেন স্যার? এই আজকের দিনটায় তোমাদের ম্যাডাম আর আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। বোধহয় ওদের যাওয়ার তাড়া ছিল খুব। আজ ওদের মৃত্যুদিন। ঠিক আছে, তুমি এসো। কি যে করি, মিস্টার পালের প্রস্তাবে সাই দিলে নিজেকে বিকিয়ে দিতে হবে, অথচ আমি নিজেকে সেভাবে তৈরিই করিনি। আমার নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স আছে যে একটা সুযোগ পেলে আমি নিজেকে নিশ্চয়ই প্রমাণ করব, অথচ সেই সুযোগটাই আমি পাচ্ছি না। বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচা হয়েছে, ভাইয়ের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জমানো টাকাতেও হাত দিয়েছি। বাবার ঠিকমতো চিকিৎসা না হলে বাবাকেও বাঁচানো যাবে না। আবার ভাইয়ের স্বপ্ন সার্থক হবে না ও যদি ইঞ্জিনিয়ার না হতে পারে। উফ, কোন দিকে যে যাই।
লোকেশন, মেটেরিয়ালস সমস্তটাই দারুণ। হ্যাঁ, কিন্তু একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি প্রজেক্টটা টিকবে তো? মানে কতদিন টিকবে? টিকবে মানে? আরে বহুকাল টিকবে। আর তাছাড়া প্রজেক্টটা তৈরি করছে এমএস ডেভেলপার। আমরা কোনো 2 নম্বর মেটেরিয়ালস দিয়ে কাজই করি না, সমস্তটাই হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট। আর তাছাড়া ঢালাই তো হচ্ছে স্যাম স্টিল দিয়ে, এতে ভূমিকম্পের আর কোনো প্রভাবই পড়বে না। আর তাছাড়া সিমেন্ট, ইট, বালি সবই খুব ভালো কোয়ালিটির ম্যাডাম। কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ম্যাডাম আপনি যেরকম গুড় ঢালবেন সেরকমই তো মিষ্টি হবে নাকি? চলুন ক্যাটালগুলো দেখান। চলুন। আসলে কিছু মনে করবেন না, চোরচিটিংবাজে দেশটা ভরে গেছে, তাই ঠিকঠাক কাউকে আর বিশ্বাস করা যায় না। না না, ঠিকই বলেছেন। জিনিসপত্র কেনার আগে সবকিছু যাচাই করে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো না, আমি প্রডিউসারকে যে বাজেটটা দিচ্ছি না, তাতে ছবিটা কনফার্ম হয়ে যাবে। কারণ আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, খুব বড় বাজেটের ছবি উনি করবেন। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার এই নিয়ে কোনো টেনশন নেই। এখন যেটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আছেন? হ্যাঁ ভিতরে আছে, যান। কি ভেবেছো কি পাল? যা ইচ্ছে তাই করবে? কেন স্যার, কি করলাম? আবার জিজ্ঞেস করছো? তুমি কি একটা মানুষ? এমন কথা কেন বলছেন স্যার? দিয়া বলছিল তুমি যা হিসেব দিয়েছো তার সবটাই ফলস। কে বললো স্যার? কে বললো মানে? তোমার হিসেবেই তো বলছে। ভুল স্যার, ভুল। যেভাবে দিন দিন খরচা বাড়ছে তাতে সামলানো যাচ্ছে না। দেখো, বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। এই যা তোমরা আমার ভালো মানুষের সুযোগ নিয়ে করবার চেষ্টা করছো, তা যদি করতে থাকো তাহলে কিন্তু আমি ছবিটা বন্ধ করে দেবো। স্যার এরকম করবেন না স্যার, আমার সবকিছু ডুবে যাবে স্যার। তোমাদের মতো লোকের সবকিছু ডুবে যাওয়াই উচিত। তোমাদের জন্য আর সৎ মানুষের এখানে ইনভেস্ট করতে আসবে না। কি ভাবছো কি? উত্তর দাও। অন্যায় হয়ে গেছে স্যার, এবারটার মতো মাফ করে দিন স্যার। তোমার তো বাজেট বেড়ে যাবে। না স্যার, আর 20 লাখ পেলেই ছবিটা শেষ করে রিলিজ করুন। ঠিক আছে, এই শেষ সুযোগ, আর কোনো কথা শুনবো না। থ্যাঙ্কস স্যার, নিজেকে প্রমাণ করার লাস্ট চান্স। গেল, আরো 20 লাখ গেল। মেয়েটার স্বপ্ন বোধহয় স্বপ্নই রয়ে গেল। পাল লোকটি আমার পরিচিত, আমি ব্যক্তিগতভাবে ওকে বহু সাহায্য করেছি, কিন্তু লোকটি আদতে চিটিংবাজ। এই মানুষের ভালোবাসাটাকে দুর্বলতা বলে ভাবে। আমি কি আর সুযোগ পাবো না স্যার? দেখো, আমি তো ছবি বন্ধ করে দিয়েছি, এরপরে তুমি কি ভাববে সেটা তো তোমার ওপর। কিন্তু উনি তো বললেন। ওর কথার কোনো মূল্যই নেই। দেখো মা, আমি বুঝি যে তুমি অনেক আশা নিয়ে এই জগতে এসেছো, কিন্তু এখানকার অধিকাংশ মানুষই সুবিধের নয়। দেখো না, আমার এতগুলো টাকা, 1 কোটি টাকা জলে গেল। আমি আর সুযোগ পাবো না। সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে তবে আশা না করাই ভালো। কিন্তু আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমি তো ছবিটা বন্ধ করে দিয়েছি, এছাড়া তো আমার অন্য কোনো পথ খোলা ছিল না। পাল যেভাবে চুরি করছিল তাতে ওর ওপর আর ভরসা করা যাচ্ছিল না। আমি এখন কি করব? দেখো, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার নানা রকম বিজনেস আছে, রিয়েল এস্টেট, সিমেন্ট, লোহা, বিস্কুট। আমি ভেবেছিলাম যে এই কাজেও আমি ইনভেস্ট করব।
তোমার বয়সে একটি মেয়ে ছিল, তার স্বপ্ন ছিল অভিনয় করার। সেই স্বপ্ন সার্থক হয়নি। যাই হোক, তুমি চাকরি করবে, আমি তোমাকে একটা খুব ভালো চাকরি দিতে পারি, সম্মানজনক চাকরি, যাতে তোমার মর্যাদা থাকবে। চাকরি করবে কিনা বলো? বাবাকে কি বলবো? কি বলবে ভাবো, ভেবে দেখো। তবে আমি আর ছবি করব না, এটা আমি ডিসাইড করে নিয়েছি। সমস্যায় পড়ে গেলাম, খুব সমস্যায় পড়ে গেলাম। যদি আমার প্রস্তাবটা তোমার গ্রহণযোগ্য মনে হয়, সমস্যায় পড়ে গেলাম, তাহলে পরে আমার কাছে এসো। আমিও তো এই স্বপ্নকেই বুকে আঁকড়ে বেঁচে আছি। আমাকে সফল করতেই হবে। আমার এই ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এই ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এই দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে। এই করেছো ভালো। বসুন, চা চলবে তো? না, একটু ঠান্ডা জল খেলে ভালো হয়। এই আলী, একটু ঠান্ডা জল দিয়ে যা তো। হ্যাঁ দাদা বাবু। আরে গ্লাসের দরকার নেই, বোতলটাই দাও। বাহ, বেশ ভালো তো। 4H অ্যাকোয়া, নতুন কোম্পানি, ভালো ভালো জল। হ্যাঁ, এবার বলুন কি চান আমার কাছে?
একটা কেস হিস্ট্রির ব্যাপারে একটু সাহায্য চাই। কার হিস্ট্রি? পরিচালক অনিকেত পাল, আপনি তাকে চেনেন? হ্যাঁ, চিনব না আবার? খুব ভালো করেই চিনি। ও আবার কি করলো? ওই তো আসল অপকর্মের মূল। ওর বিষয়ে কিছু জানেন? ও তো আপনার একটা ছবিতে। হ্যাঁ, ও এক সময় আমার বাড়ির কাছেই থাকতো, সিনেমার সঙ্গে যুক্ত ছিল। তা এক সময় এসে বলল যে একটু আর্থিক সমস্যায় পড়েছে, টাকার দরকার। টাকা দিলাম। তারপর একদিন এসে বলল যে ও সিনেমা বানাতে চায়, তার জন্য টাকার দরকার। ওই সিনেমা বানাবার ইচ্ছেটা আমারও ছিল কিনা, সেই জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু টাকা দেবার পর থেকেই ওর আসল স্বরূপটা প্রকাশ পেতে লাগলো। ওর বিরুদ্ধে আরো কিছু গুরুতর অভিযোগ আছে, শুনেছেন কিছু? না না, আমি কিছু শুনিনি, আমি ওইসব জানার চেষ্টাও করিনি। আসলে আমাকে তো আমার নিজের কাজ নিয়ে থাকতে হয়, এইসব জানার আমার সময়ও হয় না, ইচ্ছেও হয় না। সিনেমার ব্যাপারে আমি ওর উপর নির্ভর করেছিলাম, আর সেইটি আমার কাল হলো। লোকটা যে ভয়ানক চিটিং বাজ তখন তো আর বুঝতে পারিনি। পাল সম্পর্কে আর কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? দেখুন, লোকটা ভালো নয়, আগে সেটা বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম, এবং বুঝতে পারা মাত্রই লোকটাকে পত্রপাঠ বিদায় করে দিয়েছি। এইটুকুই, আর কিছু নয়। আসলে এরা সমাজের কীট, এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তুই কি ভেবেছিস বলতো ভাই? তোর কি বাস্তব বোধ বলে কিচ্ছু নেই? আমাদের সংসারের অবস্থা কি তোর অজানা? তুই জেদ ধরে থাকলে হবে? তোর দিদি কত কষ্ট করে তোকে লেখাপড়া শেখাচ্ছে, আমাদের কি সেই সামর্থ্য আছে যে তুই ইঞ্জিনিয়ারিং পড়িস? তবু আমরা তোর স্বপ্ন সার্থক করার জন্যে সব রকম চেষ্টাই করছি। এরপরও যদি তুই না বুঝিস। কি হবে ওসব কাজ করে? যে কাজ অর্ধেক শুটিং হয়ে বন্ধ হয়ে যায়, লাভ কি? আর আর পাল হচ্ছে সাংঘাতিক লোক, সমাজটাকেও কলঙ্কিত করছে। এই সমস্ত লোকের শাস্তি হওয়াই উচিত। জানি, কিন্তু আমার মনের অবস্থা এই মুহূর্তে এমন জায়গায় যে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি বাবাকে কিছু বলতে পারছি না, ভাইকে সব কিছু লুকিয়ে যাচ্ছি। আমি মানসিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছি। উফ, কি যে করব স্যার, আমি কিছু বুঝতে পারছি না সত্যি। তুমি একটা ডায়েরি করো, আমি তোমায় কথা দিচ্ছি, পালকে আমি জেলের ঘানি ঘুরিয়েই ছাড়বো। তাতে আমার কি লাভ বলুন? আমি তো আর। তুমি শুধু নিজের দিকটাই দেখবে। তোমার মতন আরো কত মেয়ে পালের চক্রান্তের জালে জড়িয়ে গেছে, তাদের কথা একবারও ভাববে না। তুমি একবার সাহস করে এগিয়ে এসো অঙ্কিতা, পালের এগেন্স্টে ডায়েরি করো, তারপর দেখো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমি তোমার পাশে আছি। কেন তুই আমাকে কষ্ট করে লেখাপড়া শেখালি দিদি? কি দরকার ছিল নিজের টিউশনির টাকা আমার পেছনে খরচ করার? আমি স্বপ্ন দেখতাম না। আজ যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার টাকা জোগাড় করতে না পারিস, তাহলে আমি কিন্তু সুইসাইড করবো, এই বলে দিলাম। তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, এই বলে দিলাম। তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, এই বলে দিলাম। আপনার কি মনে হয় মিস্টার পালকে আপনারা আদৌ অ্যারেস্ট করতে পারবেন? অবশ্যই। ওর বিরুদ্ধে সমস্ত রকম তথ্য প্রমাণ আমাদের হাতে এসে গেছে। শুধু অঙ্কিতা না, আরো অনেক মেয়েই ওর বিরুদ্ধে অভিযোগ করেছে। আর তাছাড়া বিভিন্ন মানুষের কাছ থেকে
ও বিভিন্ন সময় অর্থনৈতিক প্রতারণাও করেছে। তাহলে আপনারা এতদিন কি করছিলেন? ওনাকে এতদিন অ্যারেস্ট করেননি কেন? এই হচ্ছে আপনাদের অসুবিধে, পুরোটা না শুনেই আপনারা মন্তব্য করে দেন। ওর বিরুদ্ধে এখন অবধি থানাতে কেউ কোনো রকম লিখিত অভিযোগ করেনি। অঙ্কিতাই প্রথম মেয়ে যে ওর বিরুদ্ধে সাহস করে এগিয়েছে, লিখিত অভিযোগ করেছে। তারপরই আমরা সমস্ত রকমের অ্যাকশন নিয়েছি, ওর চালাকি আমরা ধরে ফেলেছি। সত্যি আমাদের দেশের আইন ব্যবস্থা বড়ই জটিল। তা অবশ্য ঠিক, তবে একটা কথা কি জানেন, একটা কথা হচ্ছে পালকে অ্যারেস্ট করা এখন সময়ের অপেক্ষা। কথা আছে না একটা প্রবাদ, ওপরওয়ালার মার দুনিয়ার বার। আমরা এতক্ষণ কথা বললাম ইনভেস্টিগেশন অফিসার মিস্টার খানের সাথে। দেখা যাক পরবর্তী পর্যায়ে আর কি কি খবর নিয়ে আপনাদের কাছে আসতে পারি। কলকাতা টিভি থেকে সুস্মিতা। হঠাৎ কি এমন হলো যে তোমার ভাই সুসাইড করলো? ওর চোখে অনেক স্বপ্ন ছিল স্যার। আমি ওকে ইঞ্জিনিয়ার করব বলে ভেবেছিলাম, কিন্তু জানি না কেন এভাবে। আসলে মানুষ যা চায় সবসময় তা পায় না, এটাই নিয়ম। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে জানো। তোমার বাবা জানেন? ঠিক আছে, আমি দেখছি পোস্টমর্টমের রিপোর্ট যত তাড়াতাড়ি বের করা যায় আমার দিক থেকে যা করণীয় করছি। মনটাকে শক্ত করো, বুঝলে? এ সময় সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। কেমন? মনটাকে শক্ত করো। এইখানটাতে আমি একটা সাংঘাতিক মানসিক ধাক্কা খেলাম। একটা মানুষের জীবনে কত ধরনের বিপদ আসতে পারে তা আমার মাথার মধ্যে ছিল না। চুপ করে থাকিস না, একটু কাঁদ না। কাঁদলে মনটা হালকা হবে। কি করবি বল? ও তো আমাদের কথা একবারও ভাবলো না। কি করিনি ওর জন্য? যখন যা চেয়েছে সব দিয়েছি, কোনো কিছুর অভাব রাখিনি। আমার সামর্থ্যের বাইরে গিয়েও। আচ্ছা বাবা, আমার ভালোবাসার কি কোনো খামতি ছিল? তাহলে ও এমন কেন করলো বাবা? এমন কেন করলো? কি বলছেন? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঢুকবে, কোনো অসুবিধা হবে না। মামার বাড়ির হাওয়া খাওয়ার জন্য তৈরি হন। না মানে ব্যাপারটা কিভাবে হলো? কেন আপনি জানেন না কিভাবে হলো? না মানে এই লাইনে তো বেশি দিন হয়নি, তাই আমার অভিজ্ঞতা তেমন কিছু নেই। অঙ্কিতা বলে একটি মেয়ে আপনার কাছে অভিনয় করবে বলে এসেছিল। আপনি তাকে মেন্টাল টর্চার করেন। যাক যাক, আর বলতে হবে না। সত্যিটা শুনতে আর ভালো লাগে না। হ্যাঁ, তা তো বটেই। আসলে আপনাদের মতন মানুষের কি হওয়া উচিত জানেন? জানি একটা ভুল করে ফেলেছি, এবারটার মতো মাফ করে দিন স্যার। চমৎকার। কথায় কথায় মিথ্যে বলাটা আপনাদের কাছে খুব সহজ, তাই না? বেকাটারা কথা না বলে সিধে করে বলুন তো কত দিতে হবে? মানে মানে 50, 60, 1 লাখ কত? ঘুষ? মানে 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 সমঝোতায় আসতে হবে তো। সম্ভব না।
কেন স্যার? অসুবিধে আছে। কিসের অসুবিধা? সব দেবতার মন্ত্র এক না, আর সব ফুল দিয়ে সব ঠাকুরের পুজো হয় না। এক মিনিট স্যার, আমার ওয়াইফের ফোন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ডার্লিং, আমি না একটা ভাইটাল মিটিংয়ে আছি, একটু পরে ফোন করছি। না 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 না, তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রাখছি। আমার ওয়াইফ। হ্যাঁ অনেক হলো। হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার পাল। হ্যাঁ, আমি যাব না, বাবা আমাকে নিয়ে যাচ্ছে। কেন এরকম করছো? আমি বলছি তো আমি পাগল নই, আমি সত্যি বলছি আমি পাগল নই। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি পাগল নই, নই আমি পাগল, পাগল নই, ছাড়ো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। অবশেষে মেয়েটা মানসিক অসুস্থ হয়ে গেল। পরিস্থিতি এমন একটা জায়গায় গেল যে ও নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলো না। না, এভাবে ওকে আঘাত করাটা ঠিক হয়নি। অঙ্কিতাকে বাঁচাও, আজ ওর বড় বিপদ। এই সময় তুমি ওকে সাহায্য করো। পাল অন্যায় করেছে, কিন্তু মেয়েটা নিষ্পাপ। দেখি একটা কিছু করতে হবে। এখন কেমন আছো? ঠিক আছে, আগের চেয়ে অনেক ইমপ্রুভ। আপনি নিয়ে চলে যান।
হ্যালো। হ্যাঁ শুনুন, যত টাকা লাগে লাগুক, মেয়েটাকে সুস্থ করে তুলতেই হবে। এই মুহূর্তে তা সম্ভব নয় স্যার। কেন? কেন সম্ভব নয়? ওর মানসিক অবস্থাটা একেবারে ভালো নয়, চিকিৎসাটা সময় সাপেক্ষ। হ্যাঁ, কিন্তু সুস্থ তো হবে। নিশ্চয়ই। একটা সাংঘাতিক আঘাত থেকে ওর এই অবস্থা। ধীরে ধীরে আবার ওকে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, সেই চেষ্টাই করুন। আপনারা চাইলে সবই সম্ভব, আপনারাই এটাকে সম্ভব করতে পারেন। খালি মাঝখানে ওই টাকার যোগানটা চাই, তাই তো? বুঝলাম না স্যার। এতে না বোঝার কি আছে? একটু খোলসা করে বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। শুনতে হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু আমি এটা না বলে পারছি না। আচ্ছা দেখুন, আপনাদের প্রফেশনে এখন টাকাটাই তো সব থেকে বড় কথা, তাই না? রুগী এসে যখন আপনাদের হাসপাতালে ভর্তি হয় তখন তার আর্থিক অবস্থা কেমন, আর্থিক অবস্থায় সে বিল দিতে পারবে কি না পারবে, এইসব কোনো বিবেচনা না করেই তো আপনারা তাকে 1000টা টেস্ট করান, লক্ষ লক্ষ টাকার বিল ধরিয়ে দেন, আর টাকাটা পেশেন্ট পার্টি দিতে না পারলেই তো। এটা বলবেন না স্যার, হয়তো কেউ কেউ এমনটা করে। দেখুন, ও ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে, ওসব কথা না বলাই ভালো। আপনারা যদি আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন তাহলে গরিব মানুষকে এত কষ্ট পেতে হতো না, এত নাকাল হতে হতো না। যাকে ওসব কথা থাক, অঙ্কিতার বিষয়টা একটু দেখুন। ওর মেডিকেল রিপোর্টগুলো আজই পাচ্ছি, দেখে বলতে পারবো কতটা কি করতে পারবো, তারপর আপনাকে জানাবো। তবে এটুকু বলতে পারি, আপনাকে নিরাশ করব না স্যার। ওকে। মেয়েটাকে যে করেই হোক সুস্থ করে তুলতেই হবে, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আপনাদের প্রফেশনে এখন টাকাটাই তো সব থেকে বড় কথা, তাই না? রুগী এসে যখন আপনাদের হাসপাতালে ভর্তি হয় তখন তার আর্থিক অবস্থা কেমন, আর্থিক অবস্থায় সে বিল দিতে পারবে কি না পারবে, এইসব কোনো বিবেচনা না করেই তো আপনারা তাকে 1000টা টেস্ট করান, লক্ষ লক্ষ টাকার বিল ধরিয়ে দেন, আর টাকাটা পেশেন্ট পার্টি দিতে না পারলেই তো। দেখুন, ও ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে, ওসব কথা না বলাই ভালো। দাদা, দাদা তোমার চা। তোমার কি হয়েছে বলো তো দাদা? না, কিছু না তো, কিছু না। কিচ্ছু না বললেই হবে? কদিন থেকেই দেখছি তুমি কেমন চুপচাপ, কথা বলছো না, টেনশন করছো। ঠিকই বলেছিস, আসলে একটা পেশেন্টকে নিয়ে খুব চিন্তায় আছি। কেসটা খুবই জটিল, অথচ তুমি তো আগেও অনেক ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করেছো দাদা। কই, তখন তো তোমাকে এত টেনশন করতে দেখিনি। তখন তো আর মিস্টার বর্মনের মতো পেশেন্ট পার্টির অভিভাবক ছিল না। কথায় কথায় ভদ্রলোক হুমকি দিচ্ছে, তাতে করে আমি আরো ডিমোরালাইজড হয়ে যাচ্ছি। কিন্তু দাদা, আমি মিস্টার বর্মনকে যতটুকু জানি উনি কিন্তু অসাধারণ মানুষ। আমি ওনাকে খারাপ লোক বলছি না, তবে পরিস্থিতিটাও তো দেখতে হবে। অঙ্কিতার মতো পেশেন্টকে হুট করে সুস্থ করা সম্ভব নয়, রীতিমতো লড়াই করতে হচ্ছে। ও তো একটা আঘাত থেকে। হ্যাঁ, আমি জানি ঘটনাটা। আচ্ছা, তোমার কি মনে হয় অঙ্কিতা আবার সুস্থ হবে? হতেই হবে, ও নিজেও খুব চেষ্টা করছে। তুমি চেষ্টা করো দাদা, অঙ্কিতাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই হবে। মিস্টার বর্মন যদি দেবদূতের মতন অঙ্কিতার পাশে এসে না দাঁড়াতো তাহলে অঙ্কিতার জীবনটা হয়তো ভেসেই যেত। আমার জীবনে ওনার মতন মানুষ, অসাধারণ মানুষ আমি খুব কমই দেখেছি। থ্যাংক ইউ ডক্টর বোস। ওকে সুস্থ করে তুলতে পেরেছি, এটাই যথেষ্ট স্যার। আমি সত্যি খুবই দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টা খুব কঠিন ছিল, ওর সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি রিকভার সম্ভব ছিল না। ঈশ্বরকে ধন্যবাদ। চলি স্যার,
আমার ক্লিনিকে আবার অন্য কাজ আছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আপনার ঋণ কিভাবে যে শোধ করব জানি না। দূর, বাপ মার ঋণ কখনো সন্তান শোধ করে নাকি? আর তুই কেনই বা শোধ করবি? আমি তো শুধু আমার কর্তব্যটুকু করেছি। সেটাই বা কজন করে বলুন? আমার জীবনে যে মস্ত ঝড় বয়ে গেল। রাতের পর যেমন দিন আসে তেমন তুইও সবকিছু নতুন করে শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে? বাবা, ভাই, এরা সকলে আমায় ছেড়ে চলে গেছে। দেখ মা, পৃথিবীটা বড় কঠিন, সেখানে বাস্তবকে মেনে নিতেই হয়, সে বাস্তব যত কঠিনই হোক। আমার বিশ্বাস তুই এই বাস্তবকে মেনে নিতে পারবি, তার সঙ্গে নিজেকেও মানিয়ে নিতে পারবি। একবার যখন যুদ্ধে জিতেছিস তখন আর পেছন ফিরে তাকাস না। আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, শুধু আপনার আশীর্বাদটা চাই। আমি তো সব সময় তোর পাশে আছি। বাহ, খুব ভালো হলো। এই জন্যই তো তুমি এত বড় হয়েছো। আমার বিশ্বাস ছিল তুমিই পারবে। অঙ্কিতার সিনেমা জগতে কাজ করার স্বপ্ন ছিল। মিস্টার বর্মন ওকে অর্থ এবং মানসিক শক্তি যোগান। অঙ্কিতা ওর স্বপ্ন সার্থক করল। একটা সময় ও কলকাতার একজন নামী অ্যাড ফিল্ম মেকার হিসেবে নিজেকে প্রমাণ করলো। শামস্তিন টিএমটি বার কঠিন যত নমনীয়। হয়েছে, বাট ফিরে যখন ডায়লগটা দিচ্ছে না তখন ডায়লগটা একটু বেটার করে দাও। মানে এই ব্যাপারটা একটু বেটার করতে হবে, ঠিক আছে? চলো, হচ্ছে। রেডি, রোল, রোলিং, অ্যাকশন। শামস্তিন টিএমটি বার কঠিন যত নমনীয়। এক্স